কেমন আছো বন্ধুরা? দ্য গ্লাস ওয়ার্কার এই সিনেমাটার নাম হয়তো আপনারা অনেকেই শুনেছেন, কারণ এটা ২০২৪ সালের ভাইরাল একটা সিনেমা। এই গল্পটাতে যুদ্ধ, ভালোবাসা আর বিচ্ছেদের এক অসাধারণ মিশ্রণ ঘটেছে। কথা দিচ্ছি, গল্পটা শেষ পর্যন্ত দেখলে আপনাদের চোখে পানি চলে আসবে। তো গল্পটা শুরু হয় সমুদ্রের ধারে অবস্থিত একটা শহর ওয়াটারফ্রন্টকে দেখিয়ে। এই শহরটা তার অসাধারণ কাচের কারুশিল্পের জন্য পৃথিবীব্যাপী বিখ্যাত ছিল। এখানকার বালি এতটাই বিশেষ ছিল যে তা দিয়ে তৈরি কাঁচ শুধুমাত্র অত্যন্ত শক্তিশালী হতো না, দেখতেও ছিল দারুণ মনকাড়া। কিন্তু এই সৌন্দর্যটাই এই শহরের জন্য অভিশাপ হয়ে দাঁড়ায় এবং দুই দেশের মধ্যে বিবাদের কারণ হয়ে ওঠে। তো এই গল্পের প্রধান চরিত্র হল ভিনসেন্ট অলিভার। সে বিখ্যাত কাঁচশিল্পী থমাস অলিভারের ছেলে। সে তার বাবার সাথে এই শহরেই বসবাস করত। তবে এটা শুধুমাত্র ভিনসেন্ট আর তার বাবার গল্প নয়, এখানে জিন অর্থাৎ আগুনের আত্মারাও এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কাহিনী শুরু হয় বড় হয়ে যাওয়া ভিনসেন্টের সঙ্গে, যে কিনা তার প্রথম কাঁচ শিল্প প্রদর্শনীর প্রস্তুতি নিচ্ছিল। তখনই সে তাদের পুরনো স্টোররুমে গিয়ে আগের তৈরি করা জিনিসগুলো একবার চেক করতে থাকে। হঠাৎ করেই সেখানে একটা হালকা ঝিলমিলে আলো তাকে টেনে নিয়ে যায় একটা পুরনো বক্সের দিকে। যখন সে বক্সটা খোলে, সে দেখতে পায় যে একটা পুরনো চিঠি এবং কাঁচের তৈরি একটা প্রজাপতি আকৃতির চুলের ক্লিপ সেখানে রয়েছে। এসব কিছু দেখে সে বুঝতে পারে যে এই চিঠি ছিল তার শৈশবের একমাত্র কাঁচের বন্ধু এবং প্রথম প্রেম অ্যালিসের, যা বছরের পর বছর ধরে এই স্টোর রুমে পড়েছিল। ঠিক যেমনভাবেই অ্যালিসের স্মৃতিগুলো ভিনসেন্টের মনে চাপা পড়ে গেছে। আজকে যখন ভিনসেন্ট সেই চিঠিটা খোলে, তখন অ্যালিসের স্মৃতিগুলো আবারও যেন তার চোখের সামনে জীবন্ত হয়ে ওঠে। এরপর আমরা দেখতে পাই ভিনসেন্টের সেই শৈশবকাল। সে স্কুলে যেত না, কারণ তার বাবা চাইতো যে সে বাড়িতেই পড়াশোনা করুক এবং কাজের কাজ শিখুক। এই কারণে তার কোনো বন্ধুও হয়নি, আর এই জন্যই কুলির ছেলেরা তাকে নিয়ে হাসাহাসি করত। একদিন থমাস ভিনসেন্টকে শেখাচ্ছিল যে কাঁচের সঠিকভাবে রং করা কতটা কঠিন একটা কাজ। যদি রং বেশি হয়ে যায় তাহলে কাজ তার স্বচ্ছতা হারিয়ে ফেলে। সেই দিনই প্রথম অ্যালিস তাদের দোকানে এসেছিল। অ্যালিস দোকানটা ভালো করে একবার চোখ বুলিয়ে নিতেই তার দৃষ্টি থমকে যায় কাচের তৈরি নরম মূর্তিগুলোর ওপরে। যখন সে দেখতে পায় যে ভিনসেন্ট কাচের তৈরি একটা গোলাপ তুলতে চেষ্টা করছে, কিন্তু কাচের গোলাপটা ভিনসেন্টের হাত থেকে পড়েই যাচ্ছিল। অ্যালিস তৎক্ষণাৎ সেটাকে ধরে ফেলে। ঠিক তখনই তার মায়ের ডাক চলে আসে, আর সে তাড়াতাড়ি করে দোকান থেকে বেরিয়ে চলে যায়। তো পরের দৃশ্যে আমরা ভিনসেন্টকে তার বাবার সাথে বাজার করতে দেখতে পাই। সে প্রায়শই তার বাবাকে একটাই প্রশ্ন করত, আর তা হলো, বাবা, তুমি আর আম্মু প্রথমবার কিভাবে দেখা করেছিলে? কিন্তু সত্যি বলতে এই গল্পটা সে এতবার শুনেছে যে প্রত্যেকটা কথা তার মুখস্থ হয়ে গেছে। তবুও একই প্রশ্ন সে বারবার তার বাবাকে করত। তো পরবর্তীতে তার একটা মিলিটারি প্যারেড দেখতে পায়। এই প্যারেড আয়োজন করা হয়েছিল কর্নেল আমানকে স্বাগত জানানোর জন্য, যাকে রিসেন্টলি ওয়াটারফ্রন্ট শহরে নিয়োগ করা হয়েছে। তবে ভিনসেন্টের দৃষ্টি আরও একটা দিকে চলে যায়। তার দৃষ্টি গিয়ে থামে কর্নেল আমানের মেয়ের উপরে। সে আর কেউ নয়, সে ছিল অ্যালিস। কিন্তু এই উৎসব আর উদ্দীপনার মধ্যে থমাস একমাত্র ব্যক্তি ছিল যিনি এই প্যারেড দেখে একদমই খুশি হয়নি। কারণ যখন তার চোখ পড়ে কর্নেল আমানোর ওপরে, তিনি রাগে ফেটে পড়ে এবং চিৎকার করতে করতে বলতে থাকে সৈন্যদের এই শহর ছেড়ে চলে যাওয়া উচিত, কারণ থমাস যুদ্ধ চায় না। কিন্তু তার কথা শুনে বাকিরা ক্ষেপে যায়, তাকে ঘিরে ধরে আর তাকে শান্ত থাকার পরামর্শ দেয়। অন্যদিকে কর্নেল আমানোর মেয়ে এলিজা আবার ভায়োলিন বাজাতে খুবই ভালোবাসত। তার স্বপ্ন ছিল যে একদিন সে বিখ্যাত ভায়োলিনিস্ট হবে, আর এই জন্যই তার বাবা কর্নেল আমানো তার উপরে খুবই গর্বিত ছিল। এই কারণে কর্নেল আমানো এলিসকে শহরের একটা সঙ্গীত বিভাগের স্কুলে ভর্তি করিয়ে দেয়, যেখানে এক ছাত্র যার নাম ছিল মালিক, সে প্রথমবার এলিজার পরিবেশনা দেখে তার প্রতি ভালো লাগা অনুভব করে। তো যাই হোক, এলিজার এই নতুন শহরে আসা আর ভিনসেন্টের দোকানের মাঝে মাঝে যাওয়াতে ওদের দুজনের মধ্যে একটা ভালো সম্পর্ক হয়ে যায়। একদিন ভিনসেন্ট আর এলিস সমুদ্রের ধারে হঠাৎ করেই দেখা করে। তখন তারা একটা অদ্ভুত শব্দ শুনতে পায়। শব্দের উৎস ধরে ভিনসেন্ট এলিসকে জিন সম্পর্কে বলে। সে বলে যে এই গুহাতে একটা জিন বসবাস করে। এরপর সে আরও জানে যে আমাদের এখানকার বালি বিশ্বের সেরা বালিগুলোর মধ্যে একটা। এই বালি দিয়ে কাঁচ তৈরি করা হয়। এলিস তো প্রথমে বিশ্বাসই করতে চায় না যে কাঁচ আসলে বালি থেকে তৈরি করা হয়। সে জেদ ধরে বসে যে যদি সত্যিই বালি থেকে কাঁচ তৈরি করা হয় তাহলে ভিনসেন্টকে তাকে কাঁচ তৈরি করার প্রক্রিয়া দেখাতে হবে। ভিনসেন্ট অনেক ভেবেচিন্তে জানায় যে শুক্রবারে সে কাঁচ তৈরির প্রক্রিয়া তাকে দেখাবে, কারণ সেদিন তার বাবা বাড়িতে থাকবে না। অবশেষে শুক্রবারে ভিনসেন্ট প্রথমবারের মতো এলিসের জন্য একটা কাঁচের ফুল তৈরি করে দেখায়। এলিস পুরো প্রক্রিয়াটা দাঁড়িয়ে থেকে দেখতে থাকে, কিন্তু তখনই থমাস বাড়িতে চলে আসে আর সে এটা দেখে ফেলে। সে সঙ্গে সঙ্গে এলিসকে দোকান থেকে বের করে দেয়,
কারণ তার ভয় ছিল যে কাজের কাজ বিপজ্জনক হতেও পারে, আর যদি এলিস কোনোভাবে আহত হয় তাহলে কর্নেল আমানো তাদেরকে জেলে পাঠিয়ে দিতে পারে। তবে পরের দিনে ভিনসেন্ট এলিসের স্কুলের সামনে চলে আসে। তারপর তাকে সে কাচের ফুলটা উপহার দিয়ে দেয়। সে লজ্জা ভরা গলায় বলে, একদিন আমি তোমার জন্য এর থেকেও বিশেষ কিছু বানাবো। এইটা বলেই সে লজ্জায় দৌড়ে সেখান থেকে চলে যায়। যদিও থমাস তাদের বন্ধুত্ব মেনে নিতে পারেনি, কিন্তু তবুও ভিনসেন্ট আর এলিসের সম্পর্ক আরো গভীর হতে থাকে। সময়ের সাথে সাথে ভিনসেন্ট কাজ তৈরিতে আরো দক্ষ হয়ে উঠেছিল, আর অ্যালিস হারিয়ে যাচ্ছিল ভায়োলিনের জগতে। শিল্প আর সঙ্গীতের প্রতি তাদের ভালোবাসা দুজনকে আরো কাছাকাছি নিয়ে আসে। তবে অন্যদিকে মালিকের প্রেমও এলিজের প্রতি ধীরে ধীরে গভীর হতে থাকে। সে ধীরে ধীরে ভিনসেন্টের প্রতি খুবই ঈর্ষান্বিত হতে শুরু করে। তারপর একদিন রাতে হঠাৎ করে কর্নেল আমানো থমাসের বাড়িতে গিয়ে হাজির হয়। তার সঙ্গে ছিল সৈন্যদের একটা দল, যারা থমাসকে চারিদিক থেকে ঘিরে ফেলে। কর্নেল আমানো কঠোর গলায় বলে যে তোমাকে আমাদের কথা মানতেই হবে। তারপর সে থমাসকে দেখায় একটা কুইক সিলভার রেকটিফায়ার। এটা হলো কাঁচ দিয়ে তৈরি এক ধরনের বিশেষ ডিভাইস, যার মাধ্যমে সৈন্যদের এয়ারশিপ চালানো হয়, কিন্তু তাদের কাছে থাকা ডিভাইসগুলো দ্রুত ভেঙে যায়। তাই কর্নেল চায় যে থমাস তাদের জন্য অত্যন্ত মজবুত ও বিশেষ কাজ দিয়ে তৈরি রেকটিফায়ার তৈরি করুক। কিন্তু থমাস স্পষ্টভাবে তা করতে অস্বীকার করে, কারণ সে তো যুদ্ধের বিপক্ষে ছিল। তখন সৈন্যরা তাকে হুমকি দেয় আর বলে যদি সে তাদের কাজ না করে তাহলে তাকে জোর করে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেওয়া হবে। তো শেষ পর্যন্ত বাধ্য হয়ে থমাসকে এই যুদ্ধের অংশ হতেই হয়। তো অনেক দিন পরে কর্নেল আমানো দোকানে এসে জানায় যে থমাসের তৈরি রেকটিফায়ার তাদের ইঞ্জিনিয়ারও অনুমোদন করে দিয়েছে। এই আনন্দে কর্নেল ভিনসেন্টের তৈরি একটি কাঁচের ভাস্কর্য কিনে নিয়ে যায় নিজের বাড়িতে। তারপর একদিন কর্নেল আমানো শহরের সকল তরুণ ছেলেদেরকে সৈন্যদলে একত্রিত করে যুদ্ধের উদ্দেশ্যে রওনা দেন, যার মধ্যে মালিকও ছিল। তো যাবার সময় মালিক এলিসকে বলে, আমি সবকিছু তোমার জন্যই করছি, আর একদিন আমি তোমাকে অবশ্যই জয় করে নিজের করে নেব। এরপর সে বাকি সৈন্যদের সাথে যুদ্ধে চলে যায়। তার বাবার চলে যাওয়ার কারণে সেদিন রাতে এলিস ভীষণ মন খারাপ করে ভিনসেন্টের দোকানে চলে আসে। সেখানে প্রথমবারের মতো থমাস তাকে চা পান করার জন্য জিজ্ঞাসা করে। তাছাড়াও এবার সে ভিনসেন্ট আর এলিজের ভালোবাসাপূর্ণ বন্ধুত্বকে ফাইনালি সম্মতি দিয়ে দেয়। এরপর থেকে ভিনসেন্ট এবং এলিজ একসঙ্গে অনেক সময় কাটাতে থাকে। একদিন যখন তারা শহরে ঘুরে বেড়াচ্ছিল, তখন হঠাৎ করে শত্রুরা বোমা বর্ষণ শুরু করে দেয়। তারা কোনো রকমে পালিয়ে একটা জায়গাতে আশ্রয় নেয়, আর সেখানে কথার প্রসঙ্গে এলিজ মালিকের কথা তোলে। এলিজ বলে যে মালিক মাঝে মাঝে তার কাছে চিঠি পাঠায়, আর সেও মাঝে মাঝে না চাইতেও সেই চিঠির উত্তর দিয়ে দেয়। যেটা শুনে ভিনসেন্টের মনে হয় যে হয়তো এলিজও তাকে ছেড়ে মালিকের কাছে চলে যাবে। আর এই ভেবে রাগের মাথায় ভিনসেন্ট কথায় কথায় অ্যালিজের মিউজিকের অপমান করে বসে। সে বলে যে তুমি তো অন্যের তৈরি করা গান চুরি করো, আমি যে কাজ করি সেটা আমার নিজের ইমাজিনেশন থেকে তৈরি করি, তুমি কোনোদিন তোমার মিউজিকে উন্নতি করতে পারবে না। অ্যালিজ এই কথা শুনে ভীষণ রেগে যায় এবং ভিনসেন্টকে দোষারোপ করে যে সেও তো একজন কাপুরুষ, কারণ মালিকের মতো সে দেশের সেবা করতে যায়নি, সে লুকিয়ে রয়েছে। রাগের মাথায় অ্যালিস বলে দেয় যে সে কোনোদিনও বিয়ে করবে না, সে শুধুমাত্র বড় হয়ে একজন অসাধারণ মিউজিশিয়ান হবে। তারপর সে ভিনসেন্টের দেয়া সেই কাঁচের ফুলটা ফেরত দিয়ে দেয়। এই ঝগড়ার কারণে তাদের সম্পর্কে একটা ফাটল ধরে যায়। এরপর ভিনসেন্ট অ্যালিসকে তার বাড়িতে পৌঁছে দিতে যায়, যেখানে তারা জানতে পারে যে কর্নেল আমানো যুদ্ধে নিখোঁজ হয়ে গেছে বা সম্ভবত মারা গেছে। এটা শুনে অ্যালিস পুরোপুরি ভেঙে পড়ে। সে তার মনের দুঃখ গানের সাথে মিশিয়ে দেয়, তারপর নিজেরই একটা সুর তৈরি করে। কিছুদিন পরে অ্যালিসকে তাদের কলেজের ফেস্টিভ্যালে একটা বড় পারফরমেন্সের সুযোগ দেওয়া হয়, আর সেই রাতেই তার মনে পড়ে ভিনসেন্টের করা অপমানের কথা। তাই সে ভিনসেন্টকেও আমন্ত্রণ জানিয়ে দেয়। অ্যালিস ডিসাইড করে যে এই প্রোগ্রামে সে নিজের তৈরি করা সুর দিয়ে গান গাইবে। অন্যদিকে ভিনসেন্টও তার দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী অ্যালিসের জন্য বিশেষ কিছু তৈরি করে। সেটা হচ্ছে এক টুকরো কাঁচ দিয়ে তৈরি একটা প্রজাপতির মতো অসম্ভব সুন্দর হেয়ারপিন, যেটার ভেতরে ভিনসেন্টের মৃত মায়ের গয়নার কিছু অংশ ব্যবহার করা হয়েছিল। ভিনসেন্ট যখন অ্যালিসের পারফরমেন্স দেখতে আসে, তখন কিছু স্টুডেন্ট তাকে দেখে চিনে ফেলে। তারা ব্যঙ্গ করে বলছিল যে ভিনসেন্ট হলো একটা কাপুরুষের সন্তান। তারা ভিনসেন্টকে সেখানে আটকে দেয় এবং তার ইনভিটেশন কার্ডটা পানিতে ছুঁড়ে ফেলে দেয়। আসলে এই ইনভিটেশন কার্ড ছাড়া সে ভেতরে ঢুকতেও পারবে না। তবুও ভিনসেন্ট কোনো রকম একটা ছাদে উঠে অ্যালিসের পারফরমেন্স দেখতে থাকে, আর এদিকে অ্যালিস তার পারফরমেন্স শুরু করে দেয়। কিন্তু তার চোখ প্রতিটা মুহূর্তেই শুধুমাত্র ভিনসেন্টকেই খুঁজছিল। সে তার সোলো পারফরমেন্সের জন্য ভিনসেন্টের জন্য অপেক্ষা করছিল, কিন্তু শেষমেশ সে তার বাবার স্মৃতিতে ভায়োলিন বাজাতে শুরু করে দেয়। আর ঠিক তখনই কিছু একটা অ্যালিসের মনোযোগ জানালার দিকে আকর্ষণ করে, কিন্তু সেখানে কেউ ছিল না।
কারণ ভিনসেন্ট তখন কলেজের দিকে এগিয়ে আসা কিছু সৈন্যদেরকে দেখতে পেয়েছিল। ওরা শত্রু ছিল, তাই সে ওদের সাথে মোকাবেলা করতে ছাদ থেকে নেমে পড়ে। কিন্তু ঠিক তখনই মালিক আহত কর্নেল আমানোকে কাঁধে করে নিয়ে কলেজের ভেতরে চলে আসে। অ্যালিস তখনকার বাবাকে জীবিত দেখতে পায়। তখন সে আনন্দে দৌড়ে গিয়ে মালিকের গালে চুমু দেয়, আর এসব কিছু ভিনসেন্ট দূর থেকে দেখে ফেলে। এখন সেখানে সবাই মালিককে নায়ক হিসেবে দেখছিল, অথচ ভিনসেন্ট সত্যিই ভীষণভাবে মনের ভেতর থেকে ভেঙে পড়েছিল। কয়েকদিন পরে কর্নেল আমানোর পোস্টিং উত্তর দিকের একটা অঞ্চলে হয়ে যায়। কর্নেল আমানো তার পরিবার সহ মালিককেও সেখানে স্থানান্তর করার নির্দেশ দেয়। এখন পর্যন্ত এসব পরিস্থিতি ভিনসেন্ট আর অ্যালিসকে আলাদা করে দিয়েছিল, কিন্তু তবুও পরের দিন ভিনসেন্ট অ্যালিসের স্কুলে তার জন্য সেই হেয়ারপিনটা নিয়ে পৌঁছে যায়, যেখানে সে জানতে পারে যে অ্যালিস খুব শীঘ্রই এই শহর ছেড়ে চলে যাবে। তখন সে দৌড়ে অ্যালিসের বাড়িতে চলে যায়, কিন্তু সেখানে অ্যালিসের মা এবং গার্ডরা তাকে বের করে দেয়। এইদিকে অ্যালিস এই ব্যাপারে কিছুই জানতে পারে না। ভিনসেন্টের মনে হয় যে অ্যালিস হয়তো তাকে কাপুরুষ ভেবে ছেড়ে দিয়েছে আর মালিককে নিজের জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছে। এই ভুল বোঝাবুঝি এবং ভেতরে জমে থাকা রাগ ভিনসেন্টকে বদলা নিতে বাধ্য করে। ধীরে ধীরে তার মনে ঘৃণা জন্মাতে শুরু করে। সে সেই হেয়ার পিনটা সমুদ্রের মধ্যে ফেলে দিতে যায়, কিন্তু কিছু একটা মনে করে সে বাড়িতে ফিরে আসে। সে তার বাবাকে জানায় যে এবার রেকটিফায়ার বানানোর কাজটা সে করবে। সেই রাতের আগে অন্ধ হয়ে ভিনসেন্ট সেনাবাহিনীর জন্য তৈরি করা সেই কাচের যন্ত্রে ভয়ানক একটা বিঘ্ন ঘটানোর সিদ্ধান্ত নেয়। সে চুপি চুপি রেকটিফায়ারগুলোতে একটা ছোট্ট ত্রুটি ঢুকিয়ে দেয়, যাতে করে সেনাবাহিনীর জাহাজগুলো কাজ করা বন্ধ করে দেয়। এতে করে রেকটিফায়ার ব্যবহার করার কিছুক্ষণ পরেই সবগুলো জাহাজ ব্লাস্ট হয়ে যাবে। এছাড়াও তার মনে আরও একটা ক্ষোভ ছিল, আর তা ছিল ছোটবেলা থেকে সে শুনে এসেছে যে সে হলো কাপুরুষের সন্তান, তাই এবার সে দেখিয়ে দেবে যে পুরুষ আসলে কাকে বলে। অন্যদিকে শহর ছেড়ে চলে যাবার আগে এলিস শেষবারের মতো ভিনসেন্টের সঙ্গে দেখা করতে আসে, কিন্তু সে দোকানে ছিল না। তাই এলিস ভিনসেন্টের জন্য একটা চিঠি রেখে চলে যায় আর থমাসকে বিদায় বলে দেয়। এটাই ছিল সেই চিঠি যা সিনেমার শুরুতে ভিনসেন্ট পড়ছিল। আর এখন পরবর্তী দৃশ্যে দেখা যায় যে রাতের অন্ধকারে থমাস সেনাবাহিনীর জন্য রেকটিফায়ার জাহাজে তুলে দিচ্ছিল। আর ঠিক তখনই ভিনসেন্ট এসে তাকে জানায় যে সে রেকটিফায়ারগুলোতে একটা ছোট্ট ত্রুটি করে দিয়েছে, যার ফলে জাহাজগুলো ধ্বংস হয়ে যাবে। থমাস অবাক হয়ে যায়। সে সাথে সাথে সমস্ত রেকটিফায়ার উপরে নিয়ে আসতে শুরু করে। তাড়াহুড়ো করার কারণে কাচের রেকটিফায়ারের জন্য তার হাত কেটে রক্তে ভিজে যায়। তখনই হঠাৎ করে গোলাবর্ষণ শুরু হয়ে যায়, মানে অন্য দেশে সেনাবাহিনীরা তাদের উপরে আক্রমণ করে দিয়েছে। ভিনসেন্ট তার করা ভুলের গুরুত্ব বুঝতে পারে, কারণ তাদের সৈন্যরা এই রেকটিফায়ার ব্যবহার না করতে পেরে নিজেরাই ধ্বংস হয়ে যাচ্ছিল। সে দ্রুত সকল বক্স পাহাড় থেকে নিচে ফেলে দিতে থাকে। কিন্তু থমাসের দড়ি সেই বক্সগুলোর সাথে আটকে গিয়েছিল, যেটা ভিনসেন্ট দেখতেই পায়নি। এজন্য বক্সগুলো পড়ে যাওয়ার সাথে সাথে থমাসের হাত কেটে আলাদা হয়ে যায়, যার ফলে সে চিরতরে হাত দিয়ে কাচের জিনিস বানাতে অক্ষম হয়ে যায়। অন্যদিকে শহর ছেড়ে চলে যেতে থাকা অ্যালিস দূর থেকে দেখতে পায় যে তার অনেক পছন্দের সুন্দর সেই শহরটা দাউ দাউ করে চলছে। ভিনসেন্টের জন্য তার মনটা হু হু করে কেঁদে ওঠে। এদিকে ভিনসেন্টও দূর থেকে ট্রেনের শব্দ শুনতে পায়। অসহায় দৃষ্টিতে সে অ্যালিসের কথা ভেবে সেদিকে তাকিয়ে থাকে, আর হঠাৎ করেই সেই ট্রেনে গোলাবর্ষণ শুরু হয়ে যায় আর ট্রেনটা পুরোপুরিভাবে ব্লাস্ট হয়ে যায়। এরপরে দৃশ্য আবারও বর্তমান সময়ে ফিরে আসে, যেখানে কয়েক বছর পরে ভিনসেন্ট তার পুরনো সেই চিঠিটা পড়ছিল। সেখানে অ্যালিস লিখেছিল সে তাকে সত্যি অনেক ভালোবাসত। অন্যদিকে এতদিনে ভিনসেন্ট তার গ্লাস ওয়ার্কের জন্য খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। মানুষ দূর দূরান্ত থেকে আজকে তার গ্লাস ওয়ার্ক প্রদর্শনী দেখতে আসতে শুরু করেছে। এত কিছুর পরেও ভেতরে ভেতরে ভিনসেন্ট এখন অ্যালিসের স্মৃতিতেই আটকা পড়ে রয়েছে। আজকে ছিল ২৬শে অক্টোবর, তার প্রথম গ্লাস প্রদর্শনীর দিন। হয়তো আজকে তার সাথে অ্যালিসেরও থাকার কথা ছিল। তো প্রদর্শনীর সময় আবারও তার চোখ পড়ে সেই চিঠিটার ওপরে। সন্ধ্যা হবার পরে ভিনসেন্ট তার কর্মশালায় অ্যালিসের চিঠিটা পোড়ানোর চেষ্টা করছিল, কিন্তু তার আগেই ছোট ছোট আগুনের ফুলকি পরেই সেই চিঠিটা পুড়ে যায়। এরপর হঠাৎ করেই ওখানে অ্যালিসকে দেখতে পায় সে। অ্যালিস তার সামনে হাত এগিয়ে দেয় আর ভিনসেন্ট তাকে সেই কাচের ফুলটা উপহার দেয়। তারপর সিন চলে যায় সমুদ্রের তীরে, যেখানে ভিনসেন্ট এবং অ্যালিস আবারও মিলিত হয়েছে। দেখা যায় অ্যালিসের মাথায় ভিনসেন্টের বানানো সেই বিশেষ প্রজাপতির ক্লিপটা। অ্যালিস সমুদ্রের পানিতে তার পা ভিজিয়ে নিচ্ছিল, আর দূরে বসে ভিনসেন্ট তাকে মুগ্ধ হয়ে দেখছিল। এলিজের ভালোবাসা কাচের মতোই স্বচ্ছ আর সুন্দর ছিল, আর এভাবে একটা অসমাপ্ত গল্পের সুন্দর সমাপ্তি হয়ে যায়। তো এখানে আপনাদের কিছু কনফিউশন দূর করি, সেটা হচ্ছে ট্রেনটা যদি সত্যিই ব্লাস্ট হয়ে যায় তাহলে এলিজ আবার মুভির শেষে কিভাবে আসলো। আসলে ট্রেনটা সত্যিই ব্লাস্ট হয়েছিল। হয়তো ভিনসেন্ট ছোটবেলাতে যে জিন বা অলৌকিক শক্তিতে বিশ্বাস করত, তেমনি তার বিশ্বাস ছিল যে হয়তো এলিস বেঁচে রয়েছে, তাই ভিনসেন্ট তার কল্পনাতে এলিসকে দেখেছে। তো মলিতে এটাই স্পষ্ট করা হয়নি যে এলিস মারা গিয়েছে নাকি সত্যি সত্যি তার সামনে এসেছে, কিন্তু আমরা ধরে নিতে পারি যে এলিস সত্যিই মারা গিয়েছিল। তো গল্পের শেষের অংশটা ছিল ভিনসেন্টের সম্পূর্ণই কল্পনা বা হ্যালোসিনেশন। তো গল্পটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন।
আমি আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।